হ্যাঁ হ্যাঁ, আয়নীকরণ শক্তি আমরা পড়াবো। আচ্ছা, আয়নীকরণ শক্তিটা আজকে শুরু হবে। ওকে, কই রাখলাম আমি? আচ্ছা, তো তোমাদের পরীক্ষা শুরু কি 19 তারিখ থেকে, তাই না? মানে রবিবার থেকে? ভাইয়া রবিবার থেকে। হ্যাঁ, ওটাই বললাম যে 19 তারিখ বা রবিবার। আর আলিশা, তোমাদের পরীক্ষা শেষ 19 তারিখে না? ভাইয়া আজকেই শেষ হয়ে গেছে। আজকে শেষ হয়ে গেছে? জি ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আসো, তো আমরা আয়নীকরণ শক্তি শুরু করব। তো প্রথম কথা হচ্ছে যে কেউ যদি ধরো হচ্ছে একটা পারমাণবিক ব্যাসার্ধ পর্যন্ত পর্যায়ে ধর্মগুলো যদি ভালো করে আয়ত্ত করে, তার কাছে বাকি যেগুলো আছে এগুলো আরো ইজি লাগবে। সো আমরা যদি শুরু করি যে আয়নীকরণ শক্তি, যে আয়নীকরণ শক্তি, তো ফার্স্টে শুনি যে আয়নীকরণ শক্তি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সো আয়নীকরণ শক্তি বলতে আয়ন তৈরি করতে প্রয়োজনীয় শক্তি, ফার্স্ট কথা। এখন আয়ন তো প্রধানত হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যানায়ন আর একটা হচ্ছে ক্যাটায়ন, মানে একটা হচ্ছে পজিটিভ আয়ন আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন। তো আমরা এখানে কোনটাকে ইন্ডিকেট করতেছি? তো অ্যাকচুয়ালি আয়নীকরণ শক্তি বলতে পজিটিভ আয়ন সৃষ্টিতে প্রয়োজনীয় শক্তির মানে হচ্ছে হলো প্রয়োজনীয় শক্তির পরিমাণ। তো এই আয়নীকরণে শুধুমাত্র আমরা পজিটিভ চার্জগুলো নিয়ে আলোচনা করব এখানে। মানে ফার্স্ট কথাই হচ্ছে তোমার হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত করতে, ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি। সো এই যে ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি, এই ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি, এটা হচ্ছে এক কথায় আয়নীকরণ শক্তি বলি। এখন এটাকে যদি আমি এক্সটেন্ডলি আমি এটাকে বিবরণ করি, তাহলে সেটার দ্বারাই হচ্ছে গ্যাসীয় অবস্থা। অবশ্যই গ্যাসীয় অবস্থা থাকতে হবে, কোনো তরল অথবা কঠিন অবস্থায় থাকা যাবে না। কেন হচ্ছে কঠিন এবং তরল অবস্থায় থাকা যাবে না? এটার ফার্স্ট রিজনটা হচ্ছে আয়নীকরণ তখনই সম্ভব হয় যখন একটা পদার্থ তোমার হচ্ছে গ্যাসীয় স্টেটে থাকে। বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এটা আমি এমনি বলছি, ওটা ভুলে যাও। ব্যাপারটা হচ্ছে এরকম যে যে ধরো একটা কঠিন অবস্থায় আছে তোমার হচ্ছে পানি, কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, বায়বীয় অবস্থায় থাকতে পারে। তো কঠিন থেকে তোমার হচ্ছে আয়নীকরণ বের করতে একরকম শক্তি প্রয়োজন হবে, তরল থেকে আয়নিত করতে একরকম শক্তি প্রয়োজন হবে, এবং গ্যাসীয় থেকে আয়নিত করতে একরকম শক্তি প্রয়োজন হবে। কারণ কি? কারণটা হচ্ছে পদার্থের নিজস্ব শক্তি আছে। যেমন গ্যাসীয় পদার্থের শক্তি আছে, তারপরে হচ্ছে তরল পদার্থের শক্তি আছে, কঠিন পদার্থের শক্তি আছে। কারণ শক্তি যদি নাই থাকতো তাহলে কিন্তু আমাদের তাপ দিয়ে একটা পদার্থের ধর্ম মানে স্টেট থেকে অন্য একটা পদার্থের স্টেটে পরিণত করা লাগতো না। যেহেতু শক্তি আছে, শক্তি আছে জন্যই কিন্তু তোমার হচ্ছে এই তোমার হচ্ছে আমরা তাপ দেওয়ার মাধ্যমে স্টেট বা হচ্ছে কোন একটা পদার্থের অবস্থা পরিবর্তন ঘটাই। এখন এক এক অবস্থা থেকে আয়ন তৈরি করতে এক এক রকম শক্তির প্রয়োজন হয়। তো আমাদের তো এক এক রকম শক্তি নিয়ে দরকার নেই, আমাদের দরকার শুধুমাত্র কনস্ট্যান্ট একটা হচ্ছে মান। সেটা বজায় রাখার জন্য এখানে বলছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু। অর্থাৎ এটা যদি এখন লোহাও হয়, যে লোহার আয়নীকরণ শক্তি কি, সেটা তখন গ্যাসীয় অবস্থাকেই নির্দেশ করবে, যে তুমি লোহাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে গেছো আগে, তারপরে ওখান থেকে 1 মোল আয়ন তৈরি করতে কি পরিমাণ শক্তি লাগছে, সেটাই হচ্ছে লোহার আয়নীকরণ শক্তি। তার মানে এখানে এটা ম্যান্ডেটরি লিখতে হবে যে গ্যাসীয় অবস্থায়, এই কথাটা উল্লেখ করতে হবে যে গ্যাসীয় অবস্থায়
গ্যাসীয় অবস্থায় তোমার হচ্ছে কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আচ্ছা, এখন এখানে গ্যাসীয় পদার্থই কেন একটু একবার বললে ভালো হয়। আচ্ছা, গ্যাসীয় পদার্থ কেন হয় বলতেছি। আচ্ছা, এটা কি উঠানো হয়েছে? জি ভাই হয়েছে। আচ্ছা, আচ্ছা এবার দেখো গ্যাসীয় পদার্থ কেন। আচ্ছা, সাপোজ যে স্ক্রিন ব্যাক হয়ে গেছে। আচ্ছা, গ্যাসীয় পদার্থ কেন দেখো, ধরো কোন একটা গ্যাস, কোন একটা অণু বা কোন একটা পরমাণু, সাপোজ যেটা হচ্ছে কঠিন অবস্থা। কঠিন অবস্থা মানে কি, অণুগুলো খুবই কাছাকাছি অবস্থানে আছে বা পরমাণুগুলো কাছাকাছি অবস্থানে আছে। তরল অবস্থা মানে হচ্ছে তোমার একটু দূরে দূরে অবস্থান করতেছে। আর গ্যাসীয় অবস্থা বলতে এরকম একটা অবস্থা, অর্থাৎ কঠিন, তরল আর গ্যাসীয়। এখানে ধরো তুমি আয়ন সৃষ্টি করবা, তাহলে কি করবা? আয়ন সৃষ্টি হইতে হলে আয়ন তুমি যদি সৃষ্টি করো, আয়ন যদি সৃষ্টি করতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে শক্তি দিয়ে তোমার হচ্ছে একটা ইলেকট্রনকে নিয়ে ভাগতে হবে। তো ইলেকট্রন যখন চলে যাবে তখনই তো ধনাত্মক আয়নে পরিণত হবে, তাছাড়া তো আর হবে না। তো বাইরে থেকে ধরো যে যখন ইলেকট্রনটা দিচ্ছে বা বাইরে থেকে যখন এনার্জিটা দিচ্ছ তুমি, তখন যদি কঠিন পদার্থ থাকে, কঠিন পদার্থে দেখো তো শুধু কি পরমাণুর মধ্যে শক্তি থাকে, নাকি পরমাণুগুলা কোনো একটা বন্ডের মাধ্যমে একটা একটার সাথে লাগে আছে? এখন আমি বলছিলাম বন্ড মানে হচ্ছে এনার্জি। তো এখানে যে বন্ড বা এনার্জির মাধ্যমে একটা একটার সাথে লাগে আছে, তো লেগে থাকা অবস্থায় তুমি যদি বাইরে থেকে কোনো নতুন শক্তি দাও, তখন ওই শক্তিটা থেকে ইলেকট্রন বের হইতে গিয়ে কিছু পরিমাণ শক্তি ওই বন্ড ব্রেকিং এ সাহায্য করে। অর্থাৎ বন্ড আছে যেহেতু, তো তুমি শক্তি দিচ্ছ, এখন ও ইলেকট্রন বের করবে নাকি হচ্ছে বন্ড ব্রেক করবে, এটা তো তুমি ডিসাইড করে দিতে পারবা না। সো কঠিন পদার্থ আপনা আপনি দেখবা যে কিছু না কিছু শক্তি তার বন্ড ব্রেক করতে কাজে লাগাবে, অর্থাৎ এখানে কিছু শক্তি অপচয় হবে। তরলের ক্ষেত্রেও সেম কথা, গ্যাসের ক্ষেত্রেও হবে, কিন্তু খুব কম হবে।
তো এই যে অপচয় সবচেয়ে বেশি কঠিনে হচ্ছে, তারপরে তরলে হচ্ছে, তারপরে সবচেয়ে কম অপচয় গ্যাসীয়তে হচ্ছে। তো এক একটার অপচয়ের উপর ডিপেন্ডস করে শক্তির মান আলাদা আলাদা লাগতেছে, কারণ অপচয় যত বেশি শক্তির মান তত বেশি লাগতেছে। তো এখন গ্যাসীয় পদার্থ যদি থাকে তাহলে আমার অপচয়টা তুলনামূলক খুবই কম লাগতেছে আর হিসাবে সুবিধা হচ্ছে। এই জন্য গ্যাসীয় পদার্থটাকে সিলেক্ট করা হয়েছে, বুঝতে পারছো? গ্যাসীয় অবস্থা সিলেক্ট করা হয়েছে, বুঝছো? জি ভাইয়া বুঝছি। চিন্তা করো যে বরফ, বরফ থেকে তুমি ধরো তুমি হচ্ছে হলো বরফ থেকে তুমি হচ্ছে হলো আয়ন সৃষ্টি করবা। এখন তোমার টার্গেট কিন্তু বরফ গলানো না, তোমার টার্গেট হচ্ছে বরফ থেকে আয়ন তৈরি করা। এখন তুমি যদি বরফে এনার্জি দাও, ধরলাম এনার্জিটা হচ্ছে তাপ, তাহলে কি শুধু ওখানে কি একটা হচ্ছে পজিটিভ বরফ তৈরি হবে, নাকি বরফের সাথে সাথে কিছু বরফ গলে যাবে? এই যে কিছু বরফ গলে যাবে সেটা হচ্ছে অপচয় হচ্ছে। তো আমরা এই অপচয়টা চাচ্ছি না, আমরা চাচ্ছি ডিরেক্ট যেটুকু দিব তার যেন বেশিরভাগটাই শুধুমাত্র ইলেকট্রন বের করতে সাহায্য করে, কোনো বরফ গলাগলিতে যাতে সাহায্য না করে। সো বরফ গলাগলিতে সাহায্য করলে তো যেটুকু দিচ্ছি ওইটাই যে টোটালি ইলেকট্রন বের করতে সাহায্য করতেছে, ব্যাপারটা এরকম হবে না। এই জন্য তোমার এখানে গ্যাসীয় অবস্থা ধরে নেওয়া হয়েছে, বুঝছো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। ওকে, এবার আসো যে আয়নীকরণ শক্তি বুঝলাম, তো গ্যাসীয় পদার্থ দিলাম, বুঝলাম, ঠিক আছে। এখন আয়নীকরণ শক্তি বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে? ধরো এক মোল বলতে আমরা তো মোলের হিসাব নিকাশ অনেক আগেই করছি। সো এক মোল হিসাব মানে হচ্ছে তোমার 6.023 ইন্টু 10^23টা তোমার হচ্ছে অণু লাগবে, সেইখান থেকে তুমি 6.023 ইন্টু 10^23টাই ইলেকট্রন বের করবে। অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটা দিচ্ছে যে এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন বিয়োগ করবে, এক মোল ইলেকট্রন বের করে তুমি ধরো হচ্ছে হলো এক মোল ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণু তার মানে কি এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন বের হয়েছে, এর মানে কি 6.023 ইন্টু 10^23টা পরমাণু থেকে 6.023 ইন্টু 10^23টাই ইলেকট্রন বের হয়েছে, অর্থাৎ 1.023 ইন্টু 10^23 পরমাণু থেকে তোমার হচ্ছে 6.023, এটা কি বলতেছে 6. এখানে 6.023 ইন্টু 10^23টি এটা টি পরমাণু, টি ইলেকট্রন বের হয়ে তোমার 6.023 ইন্টু 10^23টি ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণু। তার মানে তুমি যদি চিন্তা করো তাহলে প্রত্যেকটা পরমাণু থেকে কয়টা করে ইলেকট্রন বের হয়েছে? বইয়ের সংজ্ঞা দেখে বলো, প্রত্যেকটা পরমাণু থেকে কয়টা করে ইলেকট্রন বের হবে? এই তাহলে এক মোল। আমি বলছি প্রত্যেকটা পরমাণু থেকে কতটি করে ইলেকট্রন বের হবে? কথা বলো, চিন্তা করো 6.023 ইন্টু 10^23টি পরমাণু থেকে যদি সেম পরিমাণ ইলেকট্রন বের হয় তাহলে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের হবে। সিম্পল হিসাব, বুঝতেছো না? হ্যাঁ ঠিক আছে, একটাই। একটা পরমাণু থেকে একটা করে ইলেকট্রন বের হবে। তাহলে দেখো এখানে যেটা বোঝাইছে সেটা হচ্ছে তোমার যে সাপোজ ধরো
যে এরকম যে ধরো হচ্ছে তোমার লিথিয়াম পরমাণু আছে, ধরো তোমার লিথিয়াম, এই যে লিথিয়াম, এই লিথিয়াম পরমাণু থেকে তোমার হচ্ছে লিথিয়াম প্লাস যদি আমি তৈরি করতে চাই, তাহলে এখানে কিছু পরিমাণ এনার্জি দরকার হয়। এনার্জি রিকোয়ার্ড। সেই যে এনার্জি দরকার হয়, এই এনার্জিটা দেওয়ার পরে যে লিথিয়াম প্লাস এন্ড হচ্ছে আরেকটা ইলেকট্রন উৎপন্ন করবে, তার মানে এটা আয়নীকরণ হয়ে গেছে। কারণ দেখো একটা ইলেকট্রন বের হয়েছে, একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বের হয়েছে, তার মানে এখানে আমি বলতে পারি যে তোমার এইটাই তাহলে সেই কাঙ্ক্ষিত, এই যে যে এনার্জিটা রিকোয়ার্ড হয়েছে এটাই সেই কাঙ্ক্ষিত তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। এখন এটা যেহেতু একটা পরমাণুর জন্য বলছি, এটাই সেটা আয়নীকরণ শক্তি তোমার হচ্ছে যদি লিথিয়াম 1 মোল কাউন্ট হয়, তাহলে বুঝতে পারছো? কারণ আয়নীকরণ শক্তিতে ওখানে বলাই ছিল যে আয়নীকরণ শক্তি হচ্ছে সেটাই যে 1 মোল কোন একটা পরমাণুকে গ্যাসীয় অবস্থায় থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে তোমার হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তো এখন এখানে একটা পরমাণু থেকে যেহেতু একটা ইলেকট্রন ছাড়ছে, তার মানে 1 মোল তোমার হচ্ছে নিউক্লিয়াস থেকে 1 মোলই ইলেকট্রন ছাড়বে, এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই। তো যখন 1 মোল ছাড়বে তখন পর্যন্ত যে পরিমাণ শক্তির দরকার হবে সেটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। কথা কি বোঝা গেল সবাই? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন খেয়াল করো যে এটাকে আমি যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিই তাহলে এটা দেখতে কেমন লাগবে। যে ধরো লিথিয়াম, লিথিয়াম হচ্ছে এরকম, যে ধরো সাপোজ Li লিথিয়াম। এখন লিথিয়ামের হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই দেখো এখানে বাম পাশে যেটা করছি এটা হচ্ছে একটা সাধারণ লিথিয়াম পরমাণু। এখন এই পরমাণু থেকে তো তুমি হচ্ছে আয়নিক হচ্ছে তোমার হচ্ছে অ্যাটম ক্রিয়েট করবে। তার মানে দেখো এখানে তুমি একটা বাইরে থেকে এনার্জি দিবা, এই এনার্জি দেওয়ার পরে এই লিথিয়ামে তোমার হচ্ছে একটু নতুন নতুন পাখা গজাবে। তখন কি হবে, লিথিয়াম হচ্ছে ও বাকি যে লাস্টের ইলেকট্রনটা সেটা ছেড়ে দেবে একবারে। দেওয়ার পরে তোমার হচ্ছে শুধুমাত্র ভিতরের যে দুইটা হচ্ছে ইলেকট্রন থাকে ওটা থাকবে। এখন যে দুইটা ইলেকট্রন থাকবে আর একটা ইলেকট্রন যেহেতু চলেই গেছে লাস্ট কক্ষপথে, তাহলে কি প্লাস থাকলো না, মানে লিথিয়াম প্লাস। তাহলে এখানে দেখো যে হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে Li, আচ্ছা ওটা লাগবে, আচ্ছা লাগবে। আচ্ছা এবার দেখো, তো এখন দেখো এখান থেকে আমরা কি বুঝলাম যে লাস্টের কক্ষপথে যে ইলেকট্রনটা বা তোমার হচ্ছে শুধু যে লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে এরকম না, অনেকও থাকতে পারে। বাট তোমার হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি পুরো জিনিসটাই ডিপেন্ডস করে হচ্ছে তোমার একটা ইলেকট্রন যাওয়ার উপরে। যে একটা ইলেকট্রন যাইতে আসলে কতটুকু শক্তি লাগতেছে সেটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। তার মানে এখানে দেখো একটা ইলেকট্রন চলে গেছে, এই যে এখানে একটা ইলেকট্রন চলে গেছে। আচ্ছা ভাই লিথিয়াম কি ধাতু না? হ্যাঁ
তাহলে যে আমরা দেখছিলাম যে ওখানে গ্যাসীয় পদার্থ লেখা আছে, মানে হ্যাঁ গ্যাসীয় পদার্থ হইছে। মানে এটা গ্যাসীয় অবস্থা হবে। কোনটা গ্যাসীয় অবস্থা? লিথিয়াম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গ্যাসীয় অবস্থা। আচ্ছা। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে আদিল? না ভাই, এটা ছিল। আচ্ছা তাহলে তুমি খেয়াল করো, আমি যেহেতু লাস্ট ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে মানে আমার লাস্ট ইলেকট্রন নাট করলে চলবে। তো এখানে দেখো আমি যে উপরের যে ইয়েটা লিখছি, মানে সমীকরণটা ওই রকমই হয়েছে না, যে হচ্ছে লিথিয়াম ইকুয়াল টু লিথিয়াম প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস। তাহলে এখানে আয়োনাইজেশন এনার্জিটা কোনটা? আয়োনাইজেশন এনার্জিটা হচ্ছে, যেটা হচ্ছে গ্রিন কালার দিয়ে লেখা আছে। সো এটাই হচ্ছে সেটার আয়োনাইজেশন। এই যে আয়োনাইজেশন তোমার হচ্ছে এনার্জি, সরি আয়োনাইজেশন এনার্জি, হ্যাঁ। আর বাকিটুকু হচ্ছে তোমার আবার হচ্ছে রিসাইকেল অথবা পার্সের মাধ্যমে রিসাইকেল হয়। তো এখন তুমি খেয়াল করো যে হচ্ছে আচ্ছা এটা তো ছিল। আচ্ছা আয়নাইজেশন শক্তির ব্যাপারটা কি এমনি একটু হইলেও ধারণা পাইছো যে এটা আসলে কি ঘটনাটা ঘটতেছে? আচ্ছা আমি একটু ভালো করে দেখাচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে আয়নাইজেশন এনার্জিটাকে ভালো করে বলতে, আয়নাইজেশন এনার্জি বলতে এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় অবস্থায় পরিমাপটা করতে হবে। সো গ্যাসীয় অবস্থায় আনতে হবে। তারপরে 2 নম্বরটা হচ্ছে আয়নাইজেশন এনার্জিতে গ্যাসীয় অবস্থায় আনার পরে এখানে তোমার এনার্জি প্রোভাইড করতে হবে, বা তোমার হচ্ছে রিকোয়ার, তোমার হচ্ছে হলো বহির থেকে বা বাহির থেকে শক্তি প্রদান করতে হবে। সো শক্তি প্রদান, এরপরে হচ্ছে ধনাত্মক আয়ন সৃষ্টি হওয়া। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এই যে আয়নাইজেশন এনার্জিতে এই তিনটা হচ্ছে কি পয়েন্ট। এখন শক্তি যে প্রদানটুকু করা হচ্ছে এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে বুঝবো। ধরো অক্সিজেন, অক্সিজেন গ্যাসীয় অবস্থায় আছে। সো এখানে আমি আহ, কিছু পরিমাণ তাপ দিলাম, তাপ দিছি, দেওয়ার পরে তোমার হচ্ছে এই অক্সিজেনটা কনভার্ট হয়ে O2 O1 প্লাসে গঠিত হয়েছে। সো এটা অবাক হওয়ার কিছু নেই যে অক্সিজেন +1 পরিণত হয় কি হয় না হয়, এটা তোমরা হচ্ছে পরবর্তীতে জানবে। সো এখন জানার কোনো দরকার নেই। সো ফার্স্ট কথা হচ্ছে আমি অক্সিজেনকে গ্যাসীয় অবস্থায় ধরে নিচ্ছি। তো এখন দেখো এখানে কিছু তোমার হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন থাকবে, বা হচ্ছে তোমার শক্তি দেওয়া লাগবে। সো এটা হচ্ছে যেহেতু শক্তির, তো শক্তি প্রদান ইকুয়াল টু তোমার হচ্ছে সরি শক্তি প্রদান। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো অক্সিজেন গ্যাস প্লাস হচ্ছে শক্তি প্রদান দেওয়ার পরে সো এখানে কি হলো, O2 প্লাস হবে, গ্যাসিয়াস অবস্থাতে থাকবে, ইকুয়াল টু 2 ইলেকট্রন মাইনাস উৎপন্ন হবে, বা +1 ইলেকট্রন। আচ্ছা সো এই কথাটা বুঝতে পারছো যে কোন একটা সাধারণ অক্সিজেনকে আমি যদি হচ্ছে শক্তি প্রদান করি তাহলে ও নিজে নিজে হচ্ছে O প্লাসে পরিণত হবে। এটা এখানে O2 প্লাস হয়ে গেছে, O প্লাস। আর হচ্ছে তোমার এখানে ইলেকট্রন ছিল। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। অক্সিজেন না গ্রহণ করে?
আচ্ছা, গ্রহণ করে এখন আমরা জোর করেই ওকে হচ্ছে ইয়ে করতেছি, ইলেকট্রন রিমুভ করাচ্ছি, অসুবিধা নাই। বুঝছো? মানে কারণ আমরা সবগুলো ক্যালকুলেট করবো তো। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে প্লাস হবে, প্লাস হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, এখন এই যে শুধু শক্তি প্রদান করা হয়েছে এটা হচ্ছে তার আয়নাইজেশন এনার্জি। সো এটা হচ্ছে তোমার আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ, এখন জুবাই তুমি বলো কি বলতেছিলো? না ভাইয়া, বলছিলাম যে অক্সিজেন আর কি, তো এটা মানে প্লাস হয় কবে থেকে, এই জন্য আর কি খটকা লাগলো বিষয়টা, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, এবার তুমি খেয়াল করো যে এমনি বুঝতে পারছো জুবাইর? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই যে মানে জোর করে আসলে করতেছি আমরা বিষয়টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো আয়নাইজেশন এনার্জিটাতে হচ্ছেটা কি। তো প্রথমে হচ্ছে তুমি প্রথমে এটা কি যে ধরো যে একটা আমি পরমাণুর কথা চিন্তা করি, যে সাপোজ যে একটা পরমাণু আছে। আমরা কি জানি, আমরা কোয়ান্টাম জাম্প শিখছিলাম না এই তোমার হচ্ছে দ্বিতীয় না তৃতীয় অধ্যায় শিখছি না, যে ধরো হচ্ছে কোন একটা শক্তি স্তরের নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করতে পারে। অনুরূপ ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে জি এটা। ভাইয়া। তো দেখো অক্সিজেন যে ইলেকট্রন ইলেকট্রন দিবে না এটা আমি জানি, কিন্তু আমি যদি ওকে এক্সাইটেড করি বা ওর যদি হচ্ছে নিম্ন শক্তি স্তরে যদি আমি এনার্জি প্রদান করি, তাহলে কি ও কি আমার হচ্ছে ইলেকট্রন কি মানে উচ্চতর শক্তি স্তরে গমন করাবে না? বলো। জি ভাইয়া। হ্যাঁ, ওই কনসেপ্টটা কাজে লাগে আয়নীকরণ শক্তি তোমার হচ্ছে এখানে আহ, তুলনা করা হয়েছে। এখন দেখো এই আয়নীকরণ শক্তিতে আয়নীকরণ শক্তিটা হচ্ছে তোমার এই যে ধরো হচ্ছে নিম্নতর শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমনের মতো। তো আমরা কি জানি যে তোমার হচ্ছে নিম্ন শক্তি স্তরে যখন আমরা কোন একটা পরমাণু নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকে, আমরা যদি সেটাকে এনার্জি প্রোভাইড করি, so সেটা কিন্তু জাম্প করে হায়ার তোমার হচ্ছে হইলো আহ শক্তি স্তরে গমন করে। তো এখন তুমি এখানে খেয়াল দেখো যে আমাদের ধরো হচ্ছে সর্বশেষ কক্ষপথে অবস্থান করতেছে। এরপরে তুমি যদি এমন পরিমাণ তাপ দাও যে ও হচ্ছে সবগুলো শক্তি স্তর ছাপায়ে বাইরের কোন একটা কক্ষপথে গিয়ে ঘুরতেছে যেটা অ্যাটমের মধ্যে না, তাহলে দেখো তো ওটা আমরা বলতে পারি না সম্পূর্ণ অ্যাটম থেকে চলে গেছে, কারণ সিস্টেম থেকে বের হওয়া মানে কি পুরা জিনিসটা থেকে বের হয়ে যাওয়া। তো আমরা তখন কিন্তু বলতে পারি যে এই যে নিম্ন শক্তি স্তরে আমি যদি তাপ দেই বা হচ্ছে এনার্জি দেই, তাহলে অনেক সময় তারা হচ্ছে হইলো সর্বশেষ কক্ষপথ থেকে তোমার হচ্ছে আরো উচ্চতর কক্ষ স্তরে জাম দিতে গিয়ে ইলেকট্রন অ্যাটম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন হচ্ছে সেটা পজিটিভ বা ধনাত্মক আয়নে পরিণত হয়। আর এই যে যে শক্তি বা যে হচ্ছে প্রয়োজনীয় শক্তি, এটাকেই বলা হয় হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। কথাটা কি বোঝা গেল? সবাই কি বুঝছো নাকি বোঝা যাবে? জি ভাইয়া, বুঝছি। এই তোমরা কোনো হ্যাঁ না বলতেছো না কেন? বলতেছি কি পুরো জি কনসেপ্ট। ভাইয়া, বুঝেছি বুঝেছি। ওকে, আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে রেসপন্স করতে হবে, তাছাড়া কিন্তু আমি চুপ করে বসে থাকবো। এই দেখো, ধরো এইটা হচ্ছে একটা পরমাণু, সাপোজ ধরো। সো একটা ইলেকট্রন এখানে আছে, আমি জাস্ট একটা ইলেকট্রনের কথা চিন্তা করতেছি। সো এ যদি ধরো জাম্প দিয়ে এমন একটা
অরবিটালে গিয়ে পড়ে, যেটা হচ্ছে এই অ্যাটমের মধ্যেই নাই বা সাব অরবিট বা ধরো সরি অরবিটের মধ্যে পড়ে, যে যেটা হচ্ছে এখানে অস্তিত্বই নেই। ধরো আমি এখানে যে ইলেকট্রনটা দিল, মানে তোমার হচ্ছে যে এনার্জিটা দিলাম, এই যে এনার্জি, এই এনার্জিটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। একবার সোজা কথা যে আমার তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আমি এনার্জি দিছি, ওই এনার্জিটা দিছি কেন? ধনাত্মক আয়ন সৃষ্টি করার জন্য। শেষ কথা, শেষ। এখন এই আয়নীকরণ শক্তিটার কিসের উপর ডিপেন্ডস করে এটা আমরা এখন বুঝবো, যে আয়নীকরণ শক্তিটা কেনই বা পর্যায়বৃত্ত ধর্ম এবং এটা কিসের উপর ডিপেন্ডস করতেছে। তো আমরা হচ্ছে গতকালকে তোমার পারমাণবিক ব্যাসার্ধটা পড়ছি, তো ওইটার সাথে রিলেট করি যে পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে ওই আয়নীকরণ শক্তি বেশি হবে নাকি কম হবে বলো তো? আচ্ছা আমি বলি, কোন একটা জিনিসকে তুমি জানি না। আচ্ছা, তো কোন একটা জিনিসকে তুমি যখন তাপ দিয়ে ছেড়ে নিয়ে আসতেছো, তার মানে তুমি কি ওখানকার হচ্ছে মোটামুটি একই তার পরিমাণ তাপ বা এনার্জি দিয়ে তারপরে জিনিসটাকে নিয়ে আসতেছো। কারণ কখনোই তুমি ছোট, মানে যে পরিমাণ আকর্ষণ আছে তার চেয়ে ছোট পরিমাণ বিকর্ষণ দিয়ে সেখান থেকে আলাদা করতে পারবা না। যেহেতু ইলেকট্রন নর্মাল অবস্থায় তোমার হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তার মানে কি তার সাথে একটা নিউক্লিয়াসের কানেকশন আছে না, বা আকর্ষণ বল আছে। সেই আকর্ষণ বলটাকে বিচ্ছিন্ন করতে পারলেই তো আমরা হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। তার মানে অবশ্যই আয়নীকরণ শক্তি ওই আকর্ষণ বলের সমান বা তার চেয়ে বেশি। বুঝতে পারছো? তার মানে যে পরমাণু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ যত বেশি হবে, তার আয়নীকরণ শক্তি তত বেশি হবে। কারণ আকর্ষণ যত বেশি হবে, তোমার সেখান থেকে টেনে বের করতে তত বেশি কষ্ট হবে। আর টেনে বের করতে যত বেশি কষ্ট হবে, তার মানে তুমি তত বেশি শক্তি অপচয় করতেছো। আর যত বেশি শক্তি অপচয় করতেছো, তার মানে তত বেশি তোমার আয়নীকরণ শক্তি বেশি। কিছু লিখি নাই, বাট কথাগুলা কিন্তু খুব ডিপলি বলছি। সো কথাগুলা কি বুঝতে পারছো? এমনিতে বুঝছো কিনা আমি লিখে দিব, বাট তারপরেও বুঝছো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো দেখো যে আচ্ছা দেখো যে আয়নীকরণ শক্তি মানে, দেখো এখানে বলছি যে সকল ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলে যুক্ত থাকে। তো সর্বশেষ কক্ষপথের তোমার হচ্ছে ইলেকট্রনের আকর্ষণ বল যত বেশি হবে, ওই ইলেকট্রন পরিত্যাগ করতে বা ওই ইলেকট্রন অপসারণ করতে তত বেশি শক্তির প্রয়োজন হবে। মানে এটাকে আমি যদি এখন ফ্লো চার্টে ডিফাইন করি, তার মানে দেখতে এরকম লাগবে যে আকর্ষণ বল বেশি, হইলে তোমার তোমার হচ্ছে হলো তোমার হচ্ছে কি বলে এটা অপসারণ করতে কষ্ট বেশি। যত বেশি কষ্ট তত বেশি হচ্ছে তোমার প্রয়োজনীয় শক্তি বেশি। শক্তি বাড়বে, আর প্রয়োজনীয় শক্তি বাড়া মানেই হচ্ছে তোমার
এক কথায় হচ্ছে তোমার ওই আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাওয়া। বোঝা গেল? কথা বলো। হ্যাঁ ঠিক বুঝতে পারছি ভাই। আচ্ছা বুঝছো যখন পারছো। আলিশা, রাইসা, তোমরা বুঝছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে। এখন দেখো, ভাইয়া পারমাণবিক ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে তো আয়নীকরণ শক্তি কমবে না? হ্যাঁ কমবে, বাট কিছু এক্সেপশন আছে, ওগুলো ধরা যেতে পারে না। হ্যাঁ আগের স্লাইডে একটু জান। ঠিক আছে ভাইয়া। ওকে, এবার খেয়াল করো, আকর্ষণ বল আমার বৃদ্ধি পাচ্ছে না কম পাচ্ছে, এটা ডিপেন্ডস করে কিছুর উপর? ব্যাসার্ধের উপর। কারণ গতকালকে আমরা ব্যাসার্ধ নিয়ে আলোচনা করছি। এখন ব্যাসার্ধ বেশি মানে তোমার হচ্ছে আকর্ষণ বল কমে যাওয়া। হ্যাঁ, আচ্ছা দেখো, ব্যাসার্ধের ক্ষেত্রে যত একটা পর্যায়ের বাম থেকে ডাইনে যাবা, তোমার হচ্ছে ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে। আচ্ছা ব্যাসার্ধ কমবে। আচ্ছা একটা জিনিস দেখো, গতকালকে আমরা একটা জিনিস পড়াইছি যে ব্যাসার্ধ কমে কখন, যখন হচ্ছে আকর্ষণ বলটা বৃদ্ধি পায়। কারণটা হচ্ছে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে একটা পর্যায়ে, আবার ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের কি আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে? এই যে নিউক্লিয়াসের সাথে তোমার হচ্ছে ইলেকট্রনের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এখানে তোমার হচ্ছে ব্যাসার্ধ কমে যাচ্ছে। তার মানে ব্যাসার্ধ যত কমতিছে আকর্ষণ বল কি তত বৃদ্ধি পাচ্ছে না? অর্থাৎ ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ যত কমতিছে তত বৃদ্ধি পাবে। তার মানে ব্যাসার্ধ কমলে এই যে আকর্ষণ বল যে বৃদ্ধি পাচ্ছে, এই যে আকর্ষণ বল বৃদ্ধি, তার মানে আকর্ষণ বল বৃদ্ধি পাওয়া মানে অলরেডি আমি এক কথা বলতে পারি আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তার মানে দেখো, এক কথা আমি যদি বলি যে ব্যাসার্ধ যত কমবে আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে, তার মানে এই যে ব্যাসার্ধ যত কমবে আয়নীকরণ শক্তিও তত বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? তার মানে জি ভাইয়া বুঝছি বোঝো নাই? বুঝছি বুঝছি। ব্যাসার্ধ যত কমবে আয়নীকরণ শক্তিও তত বৃদ্ধি পাবে। আচ্ছা এবার তোমরা খেয়াল করো, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে যে ব্যাসার্ধ কমতেছে, তার মানে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। তার মানে এখন আমরা এটাই যদি এখানে লিখি, আচ্ছা ওকে, পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। শক্তি বৃদ্ধি পাবে। ওকে, এইটুকু উঠানো হয়েছে সবার?
ভাইয়া, আচ্ছা ভাইয়া, হুম, কোনো পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সেম থাকলো মনে করো, আর আরেকটা পরমাণুর হচ্ছে দুইটা উপশক্তি স্তর আছে, মানে দুইটা প্রধান শক্তি স্তর আছে, এবং আরেকটা পরমাণু তিনটা প্রধান শক্তি স্তর আছে, কিন্তু দুইটার ক্ষেত্রেই শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সেম। সেক্ষেত্রে কোনটার মানে আয়নিক শক্তি বেশি লাগবে আর কি? এই আয়নীকরণ শক্তি এভাবে নির্ণয় করে না। আয়নীকরণ শক্তি নির্ণয় করা হচ্ছে পর্যায় সারণীর উপর ডিপেন্ড করে। তুমি যে মৌলের কথা চিন্তা করতেছো ওটা এখন পর্যায় সারণী কই অবস্থান করতেছো ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে এটা নির্ণয় হবে। যদি একই গ্রুপে হয় তাহলে তুমি যেহেতু বলছো যে কক্ষপথ বাড়ছে, কক্ষপথ বাড়লে কি হবে, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তো ব্যাসার্ধ বৃদ্ধি পাইলে কি হবে, তোমার হচ্ছে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বল কমে যাবে। তো আকর্ষণ বল কমলে কি হবে, আয়নীকরণ শক্তিও কমে যাবে। বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। আর ডাউট আছে? না। আচ্ছা, এবার আসো যে তাহলে একটা গ্রুপের কথা, আমি যদি এখন একটা ইয়ার কথা চিন্তা করি, গ্রুপের কথা, যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামবে, তোমার হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচে নেওয়ার সময় ব্যাসার্ধ, এই যে সে একই গ্রুপে উপর থেকে নিচে নামার সময় তোমার হচ্ছে আণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, সরি পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আকর্ষণ বল কমে যায়। আর আয়নীকরণ শক্তিও কমে যায়। ওকে, এবার আসো যে আয়নীকরণ শক্তি তাহলে এই কয়টার মধ্যেই কি শুধু কাজ করে, আর কি বাইরে কাজ করে না? হ্যাঁ, অবশ্যই কাজ করে, এবং খুব মারাত্মক ভাবে কাজ করে। সেটা হচ্ছে, তুমি খেয়াল করো যে আমি যদি গ্রুপ 4 এর একটা কথা চিন্তা করি, যে পিরিয়ড 4, আচ্ছা এখন দেখো যে ধরো আমি যদি পিরিয়ড 3 নিয়ে চিন্তা করি, পিরিয়ড 3 নিয়ে যদি আমি চিন্তা করি, পিরিয়ড 3 তে কারা কারা আছে বলো তো? যে আমার পিরিয়ড 3 তে আছে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এটা সবসময় সত্য, যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের মনে করো যে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি থাকবে। কারণটা হচ্ছে ওরা এমনিতে নিষ্ক্রিয়, ওরা তো অনিষ্ক্রিয় হইতে চাবে না। তো তুমি যদি জোর করেও ওদেরকে হচ্ছে আয়নীকরণ করতে চাও তাহলে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি দিতে হবে। এই জন্য আর্গন যেত বেশি
যেহেতু সবচেয়ে বেশি স্টেবল, এই জন্য তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি লাগবে। সো এইখান থেকে কি আমরা একটা কনক্লুশনে আসতে পারি না যে যার যত বেশি স্থিতিশীলতা তার আয়নীকরণ শক্তি তত বেশি, এটা বলতে পারি? কারণ যে যত বেশি স্থিতিশীল সে তত তাড়াতাড়ি হচ্ছে অস্থিতিশীল হইতে চাবে না। কারণ তুমি এনার্জি দিয়ে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছ? ঠিক আছে, তুমি আসলে এনার্জি দিয়ে কি করতে যাচ্ছ? ওই পদার্থটাকে অস্থিতিশীল করতে যাচ্ছ। তো যারা নিষ্ক্রিয় গ্যাস তারা তো সহজে অস্থিতিশীল হবে না। যেহেতু নিষ্ক্রিয় গ্যাস যেহেতু স্থিতিশীল সবচেয়ে বেশি, এই জন্য এদেরকে সবচেয়ে বেশি তাপ বা হচ্ছে এনার্জি দিয়ে আয়নীকরণ শক্তিতে পরিণত করতে হয়। তার মানে আমি বলতে পারি যে যে যত বেশি স্থিতিশীল ভিতরে এই জন্য কেন বলছিল আগে? হ্যাঁ, সেরা সেরা। আচ্ছা, যে যত বেশি স্থিতিশীল তার আয়নীকরণ তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি তত বেশি। আয়নীকরণ তত বেশি। তার মানে দেখো আমরা একটা ভার্ডিক্টে চলে আসছি যে যে যত বেশি স্থিতিশীল তার আয়নীকরণ শক্তি তত বেশি। এখন একটা কথা চিন্তা করো, এটা একটু ভালো করে বুঝবে, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি আজকে খুব স্লো যাচ্ছি। আমার কথা চিন্তা করো যে আমি অন্যান্য দিন খুবই স্পিডে বলি, আজকে তোমাদের মাথায় যাতে রেস্ট থাকে ওইভাবে চিন্তা করে করে বলতেছি। আমি চাইলে কিন্তু ধুমধাম আগাইতে পারতাম, বাট খুব ধীরে ধীরে বলতেছি যাতে প্রত্যেকটা পয়েন্টে তোমরা যাতে ধরতে পারো। এবং টাইম দিচ্ছি, খুব টাইম দিচ্ছি, অন্যান্য দিনের মতো রাশ দিচ্ছি না। কিন্তু সময় আছে, কিন্তু তাও দিচ্ছি না। কারণটা হচ্ছে তোমার কি আর বলবো, এই জিনিসগুলা খুবই কনফিউজিং এবং এগুলা বইয়েও নাই। এখন আমি যেটা শুরু করছি এটা কিন্তু বইয়ে নাই, কিন্তু পরীক্ষায় আসে এবং বোর্ড পরীক্ষাতেই আসে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রুশিয়াল মোমেন্ট। সেই জন্য আজকে খুবই স্লোলি আগাচ্ছি, তাও তোমরা সবগুলো বোঝো। আবারও বলতেছি, যে যত বেশি স্থিতিশীল বা নিষ্ক্রিয় তার আয়নীকরণ শক্তি তত বেশি। তুমি চিন্তা করো যে একটা জিনিস অলরেডি স্থিতিশীল অবস্থায় আছে, সে তো আর চাবে না যে তার এই সুন্দর সুখী লাইফটা শেষ করে সে হচ্ছে তোমার হচ্ছে ওই আনহ্যাপি লাইফে চলে যাক। এখন আর্গন যে তার অবস্থানে সবাই আসতে চায়, প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় অবস্থায় পৌঁছাতে চায়। এখন আর্গন যে সে তো এমনিতেই নিষ্ক্রিয়, ঠিক না? তো আর্গন তো অন্যদের ড্রিম লাইফ লিড করতেছে, কারণ আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখন তুমি আর্গনকে যতই উত্তেজিত করো না কেন, ও সহজে ওর ড্রিম লাইফ বা সবার ড্রিম লাইফ তো হুট করে তোমার হচ্ছে হলো স্টপ করে দেওয়া যায় না। সো অনেক গুতাগুতি করার পরে তারপরে গিয়ে আর্গন না পেরে বাধ্য হয়ে ইলেকট্রন ত্যাগ করে। তো এখন তোমাদের থিওরি বলো বা তোমরা যেটুকুই বোঝো না কেন, সবচেয়ে বেশি এনার্জি তাহলে কি আর্গনের লাগা উচিত কিনা? তোমরা কমিউনিকেট করো, লাগা উচিত কিনা? জি ভাই, লাগা উচিত। জি ভাইয়া। হ্যাঁ, এই জন্য আমরা বলতে পারি যে যত বেশি স্থিতিশীল তার আয়নীকরণ শক্তি তত বেশি। ঠিক আছে, আর্গনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি এবং হওয়ার কথাও ছিল। কেন হওয়ার কথা ছিল? কারণ একটা পর্যায়ে যখন তুমি বাম থেকে ডানে যাচ্ছ, যখন একটা পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছ, তখন সেটা কিন্তু এমনিতেই ছোট হয়ে যাচ্ছে। আর যত বেশি ব্যাসার্ধ ছোট হচ্ছে তার আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পাচ্ছে। তো এ তো সবচেয়ে ছোট একটা পর্যায়ের, যেহেতু সবচেয়ে ডানে অবস্থান করতেছে, আর এর আয়নীকরণ শক্তি তত বেশি হবে। আবার যে যত বেশি স্থিতিশীল তার আয়নীকরণ শক্তি এমনিতেও তত বেশি হবে। এখন স্থিতিশীল জিনিসটা আমার টানার এখানে দরকার কি? আছে আছে, কেন আছে এটা এখন বলি। এই দেখো আমাদের হওয়ার কথা ছিল কেমন, সিরিয়াল ওয়াইজ একটার চেয়ে আরেকটা বেশি, এরকমই তো হওয়ার কথা ছিল। যেমন ধরো আমি যদি এখানে লিখি যে আমি কিন্তু আজকে খুবই রেস্ট নিয়ে পড়াচ্ছি, মানে রেস্ট দিয়ে পড়াচ্ছি, যে তোমরা বোঝো। কারণ এখন এমন জিনিসগুলো শুরু হয়েছে
যেটা বইয়ে নাই বাট পরীক্ষায় আসবে। তো দেখো যেখানে হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা হচ্ছে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি থাকবে, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের বেশি থাকবে, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। কিন্তু এই পর্যায়টা ভুল। এটা হওয়ার কথা ছিল আমাদের যুক্তি অনুযায়ী, যেহেতু ব্যাসার্ধ ডান দিকে সেম। কিন্তু এটা হয় না। কেন হয় না? একটা কারণেই হয় না, সেটা হচ্ছে এই স্থিতিশীলতার নীতি। এখন তোমাদের কিন্তু সব পড়া আছে, তোমাদের যে কোনোটাই পড়া নাই এরকম না, সব পড়া আছে। এখন স্থিতিশীলতার কি কি কারণে হইতে পারে? স্থিতিশীলতা হইতে পারে যে যদি কোনো উপশক্তি স্তর হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড থাকে। এরকম কি কোনো নীতি শুনছিলা? যে কোনো একটা, বলছিলাম তো মনে হয়, ও হ্যাঁ বলছিলাম তো, যখন হচ্ছে ওই যে ইলেকট্রন বিন্যাসের তোমরা হচ্ছে পড়ছো না, ওই এক্সেপশন যখন পড়ছো তখন তো বলছিলাম যে হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ডের কাহিনী শেখা আছে তো, তাই না আদিল? জি ভাই, বলা হয়েছিল। এইটা বেশি বলছে। এইটা কি এখনো তো বলছি। হ্যাঁ, বলা হয়েছে। ক্রোমিয়াম, কপার এগুলো বলা ছিল না যে কোনো একটা উপশক্তি স্তর যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে তাহলে সেটা তুলনামূলক সবচেয়ে বেশি স্থিতিশীলতা থাকে, বলা ছিল জি কিনা? ভাই, বলছে। আলিশা জানো? জানা থাকো তো। জি ভাইয়া জানি। রাইসা জানো? জি ভাইয়া জানি। আচ্ছা, তো যেখানে যেখানে এক্সেপশন আছে আমরা শুধু ওইটুকুতে হিট করি। খেয়াল করো, এখানে সমস্যাটা হবে এইটুকু জায়গার মধ্যে। এই দুটা মধ্যে ঝামেলা লাগবে। কেন লাগবে দেখাচ্ছি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ম্যাগনেসিয়াম কত, 12 না? দেখো 1s2, 2s2, 2p6, 3s2। লাস্ট কক্ষপথটা সে কি ফুল ফিল্ড আছে নাকি হাফ ফিল্ড আছে? ফুল ফিল্ড আছে। ফুল ফিল্ড তার মানে কি এটা কি স্থিতিশীল না? কারণ আমাদের নীতি বলে কি, যার মানে যদি কোনো একটা উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে তার মানে সেটা তত বেশি স্থিতিশীল থাকে। এখন অ্যালুমিনিয়ামের কথা যদি আমি চিন্তা করি, অ্যালুমিনিয়াম হচ্ছে 30, সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এখন এইটা বেশি স্থিতিশীল হবে নাকি ম্যাগনেসিয়াম বেশি স্থিতিশীল হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম বেশি স্থিতিশীল হবে। সো ম্যাগনেসিয়ামের এখানে দেখো, ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাসে এস উপশক্তি স্তর পরিপূর্ণ থাকায় ম্যাগনেসিয়ামের স্থিতিশীলতা অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। তা অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি। অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি। তাহলে দেখো আমি বলতে পারি না যে অতএব তোমার হচ্ছে, আমি ফার্স্টেই বলে দিছি যে স্থিতিশীলতা যার, যে যত বেশি স্থিতিশীল তার আণবিকরণ শক্তি তত বেশি। তার মানে দেখো অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি কি বেশি হওয়ার কথা কিনা বলো? এইটুকু বুঝছো? বুঝছো? জি ভাই, বুঝছি। আলিশা বুঝছো?
জি ভাইয়া। কাইসা বুঝতো। ভাইয়া হুম, বলো জুবাই। লাস্ট পয়েন্টটা বুঝতে পারিনি ভাই, ওই যে আমার হলো একটু কেটে গেছিল তো, বের হয়ে আচ্ছা, গিয়েছিল। কোন জায়গাটা বোঝো নাই বলো। এই যে আপনি যে এই গ্রেটার দেন সাইন থেকে ওখান থেকে হলো ওখান থেকে লাস্ট ছিল আমার। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি এই কথাটা না লিখি যে যত বেশি স্থিতিশীল তার আয়নীকরণ শক্তি তত বেশি, সো একটা পর্যায়ের আমি যদি বাম থেকে ডানে যাই, অটোমেটিক্যালি কি ব্যাসার্ধ কমতে থাকে, ঠিক কি না? ব্যাসার্ধ যেহেতু কমতে হ্যাঁ থাকে তাহলে খেয়াল করো, এগুলো তো সিরিয়াল ওয়াইজ লেখাই আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ব্যাসার্ধ যেহেতু কমতে আসছে তার মানে সবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন সবার তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকবে, কারণ ব্যাসার্ধ কমছে। এটা হওয়ার কথা ছিল না, বলো? হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ এটাই তো সিরিয়াল ওয়াইজ, এবং সিরিয়াল ওয়াইজ তো সবারই হচ্ছে ব্যাসার্ধ কমতেছে, তার মানে কি সিরিয়াল ওয়াইজই সবার বৃদ্ধি পাওয়ার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু যে এটা হয় যত না। স্থিতিশীল সে তত তাড়াতাড়ি। কিন্তু এটা হয় না, দুইটা জায়গায় প্রবলেম হয়। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর হচ্ছে সিলিকন, সালফার, ক্লোরিন। কারণটা কি? এই যে যে যত বেশি স্থিতিশীল তার আয়নীকরণ শক্তি তত বেশি। এখন স্থিতিশীল জিনিসটা বুঝবো কিভাবে? স্থিতিশীল জিনিসটা বোঝার জন্য ইলেকট্রন বিন্যাস আমাকে করতে হবে, কারণ আমরা যখন ইলেকট্রন বিন্যাসের এক্সেপশনাল রুলস গুলো দেখছি তখন বলছিলাম যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড যদি কোনো সাবঅরবিট থাকে বা উপশক্তি স্তর থাকে তারা তত বেশি স্থিতিশীল হয়। মনে পড়ে জুবাইর? জি ভাইয়া জি ভাই, ভাইয়া তারপরটুকু পাইছি। হ্যাঁ ভাইয়া, okay, thank এখন you. ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ফুল ফিল্ড, অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে ফুল ফিল্ড না। তাহলে ম্যাগনেসিয়ামের স্থিতিশীলতা অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। এখন ম্যাগনেসিয়ামের স্থিতিশীলতা যেহেতু অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি, তাহলে এখানে এই জায়গায় সোয়াইপ খেয়ে এটা হয়ে যাবে যে অ্যালুমিনিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়াম এবার গ্রেটার হয়ে গেছে, কারণ ম্যাগনেসিয়ামের স্থিতিশীলতা বেড়ে গেছে। বুঝতে পারছো? অতএব ম্যাগনেসিয়ামের স্থিতিশীলতা অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি, তার মানে স্থিতিশীলতা যেহেতু ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, বা আমি যদি এটাকে ঘুরে লিখি, তার মানে তোমার আয়নীকরণ শক্তি হবে অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এই যে সালফার আর ক্লোরিনেরটা যদি আমি দেখি, সালফার আর ক্লোরিন, সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সালফার কত 16 না? খেয়াল করো 1s2 2s2 2p6 3s2, তোমার হচ্ছে 3p। আচ্ছা দাঁড়াও, সালফার ক্লোরিন না, ফসফরাস সালফার, দুঃখিত, এটা একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। ফসফরাস আর সালফার হবে, তো সালফার হচ্ছে 3p4 আর ফসফরাস হচ্ছে 15। দেখো তো 1s2 2s2 2p6 3s2 3p3, এই দেখো। তো ফসফরাস কি হাফ ফুলফিলড না? সো হাফ ফুলফিলড, তো যখন হাফ ফুলফিল থাকে তখন সেটাও কি স্থিতিশীল থাকে না? অতএব P15 শেষ উপশক্তি স্তর হাফ ফুলফিলড থাকায় তা S16 অপেক্ষা বেশি স্থিতিশীল। সবাই কথা বুঝতেছো নাকি এমনি আসো ক্লাসে? ভাইয়া অপেক্ষা, ওকে ওকে। আচ্ছা, এটুকু তোলো, বেশি স্থিতিশীল, তাই
তাহলে খেয়াল করো, যেহেতু বেশি স্থিতিশীল, তার মানে তোমার হচ্ছে এখানে S16 P15, তার মানে স্থিতিশীলতা হচ্ছে এটা এরকম। তাহলে স্থিতিশীল হচ্ছে এটা, আর আয়নীকরণ শক্তি তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি তাহলে থাকবে হচ্ছে S16 E15। তাহলে খেয়াল করো এখানে, তাহলে আরেকটা এখানে S আর P আসবে। তাহলে দেখো তো আসলে যেমন, তাহলে হচ্ছে আসলে আসলটা হচ্ছে এই যে দেখো, সোডিয়াম, প্রথমে হচ্ছে সোডিয়াম, তারপরে আসবে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, তারপরে আসতেছে তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে আসতেছে তোমার হচ্ছে সিলিকন, তারপরে আসতেছে তোমার সালফার, তারপরে আসতেছে ফসফরাস, ক্লোরিন, দেন আসবে আর্গন। এটা হচ্ছে তোমার আসল হচ্ছে আয়নীকরণ শক্তির পর্যায়ক্রম, এবং এটা পরীক্ষায় থাকবে, এটা লিখে নিও, এটা স্টার মার্ক, এবং এটা তোমাদের সবার স্কুলের যে অর্ধবার্ষিক পরীক্ষা আসবে এখানে থাকবে। সবাই কি বুঝতে পারছো এটা যে কিভাবে হয়েছে? রাইসা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আলিশা বুঝতে পারছো? জি ভাইয়া। জুবাইর কোনো ডাউট আছে? ওই জুবাইর হ্যাঁ জি ভাইয়া। কোনো ডাউট আছে? বুঝতে পারছো? না, ওকে, এখন ডাউট ক্লিয়ার। আদিল বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, বেশি প্রেসার দিব না, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট আর এগুলো প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব আছে। সো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।